আমি কখনো ভাইরাল হতে চাই না, কিন্তু বিতর্ক তো আসলে আমি নিজে এটা সৃষ্টি করিনি। সেই জেলখানার জীবন নিয়ে বইও লেখলেন, বন্দিনী। ডক্টর সাবরিনা, আপনারা সবাই চেনেন ডক্টর সাবরিনাকে, নাম শুনেছেন যে ডক্টর সাবরিনা সেই সাবরিনা যিনি বর্তমানে অনেক বেশি আলোচিত, কিছুটা বিতর্কিত। আপনি একজন বিসিএস ডাক্তার, বিসিএস পরীক্ষায় পাশ করেছেন। একটা স্টুডেন্ট ডাক্তার হবার জন্যে যে পরিমাণ স্বপ্ন দেখে, যে পরিমাণ কষ্ট হয় একজন ডাক্তার তৈরি হতে, এবং তারপর বিসিএস দিয়ে ডাক্তারি পরীক্ষায় একটা মেডিকেল অফিসার হতে একটা ভীষণ মেধার ব্যাপার এবং অনেক বড় সাকসেস। এরকম একটি মানুষ দিন দিন সমাজের এমন এক উচ্চতায় পৌঁছায় যাকে সমস্ত মানুষরা রেসপেক্ট করে, রুগীরা তার কাছে বিশ্বাস পায়। আপনি এতগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মজীবনে এসে এত বিতর্কে কেন জড়ালেন? বিতর্কে তো কেউ ইচ্ছে করে জড়ায় না। আর আমি শুধু বিসিএস ক্যাডার হয়ে কিন্তু থেমে থাকিনি। আমি ডেপুটেশন নিয়ে এমএস করেছি কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারিতে। আমি কিন্তু কার্ডিয়াক সার্জন, বিশেষজ্ঞ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে আমি বিশেষজ্ঞ হয়েছি। কিন্তু বিতর্ক তো আসলে আমি নিজে এটা সৃষ্টি করিনি, বিতর্কে জড়িয়ে গেছি। আপনি কি সম্পূর্ণ যা যা অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি নির্দোষ? হ্যাঁ, আমি জানি যে আমি নির্দোষ, এবং একটা সময় এটা প্রমাণিত হবেই যে আমি নির্দোষ ছিলাম। আমি এটা পুরা বিশ্বাস রাখি। করোনার সময় জাল সার্টিফিকেট আপনি করেননি? না, আমি করিনি। কে বা কারা আপনাকে কারণ ফাঁসিয়েছে? হচ্ছে যে আপনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো জানেন যে একটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানির, মানে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, তার কখনো চেয়ারম্যান বলে কোনো পোস্ট থাকে না। চেয়ারম্যান বলে পোস্ট থাকে শুধু লিমিটেড কোম্পানির। তো যেখানে জেকেজি একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ছিল, যার প্রতিষ্ঠানের মালিক ছিলেন আমার স্বামী, সেখানে আমার চেয়ারম্যান হওয়ার কোনো সুযোগ নেই, এবং আমার বিরুদ্ধে একটাই সম্পৃক্ততার অভিযোগ ছিল, আমি চেয়ারম্যান। তো জিনিসটাই যখন ঠিক না, তো যাই হোক, মামলার বিষয়ে বেশি বলতে চাই না, যেহেতু এখনো বিচারাধীন, সময় এটা প্রমাণ করবে। তার মানে ওই সময় আপনি যে আলোচনায় আসলেন, এই মানুষের সিম্পেথি, মানুষের এত বড় জীবন মরণ সমস্যায়, তার সাথে আপনি আসলে জড়িত না। না, কিন্তু আপনি ভিকটিম। আমি মনে করি তাই। এবং সেটা আপনার স্বামীর জন্য। হ্যাঁ। সেই স্বামীর সংসার আপনার নেই। আপনি জেলখানায় যে জীবন কাটালেন, সেই জেলখানার জীবন নিয়ে বইও লেখলেন, বন্দিনী। জি। এই বন্দিনী বইটি আমি পড়িনি। এই বন্দিনী বইটি পড়ার অনেকেরই আগ্রহ আছে। বন্দিনী বইতে আসলে আপনি কি লিখেছেন, সামারিটা বলবেন? কি বোঝাতে চেয়েছেন? আসলে বন্দিনীটা হচ্ছে কি, দুটা ব্যাপার। একটা হচ্ছে একটা নারী সমাজের প্রতিটা স্তরে, প্রতিটা বয়সে, প্রতিটা অবস্থায় বন্দিনী থাকে। যখন সে রিয়েলাইজ করে যে আমি একজন নারী, বিভিন্ন প্রতিবন্ধকতা, সামাজিক অর্গল তার পায়ে একটা বন্ধন সৃষ্টি করে, সেই হিসাবে কিন্তু সে এক অর্থে বন্দিনী, দোলনা থেকে কবর পর্যন্ত। আর এরপর যে আমি যেহেতু ওখানে আমার চোখ দিয়ে কারাগারে বন্দিনীদেরকে দেখেছি, তো তাদের ঘটনা এখানে কিন্তু এই বন্দিনী, মানে প্রথম খণ্ড যেটা, এখানে কিন্তু শুধু সাবরিনার কথা নাই, এখানে বিভিন্ন 28টি পর্বে বিভিন্ন বন্দিনী নারীদের কথা উল্লেখ আছে, যারা একটা সামাজিক প্রেক্ষাপট ওভারকাম করে এখানে এসেছে, কেন তারা অপরাধে সম্পৃক্ত হয়েছে, অথবা সম্পৃক্ততা ছাড়াই এসেছে, তার কিভাবে সে অপরাধটা করেছে, এবং তার পরবর্তীতে তার জীবনটা কি হয়েছে, এগুলো আলাদা আলাদাভাবে লেখা আছে। দুইটি বিয়েই টিকলো না কেন? প্রথম বিয়ে বুঝলাম যে সমস্যা। না না, প্রথম বিয়ে হচ্ছে যে আমার দোষেই টেকেনি। কারণ হচ্ছে ওই সময় একটা দোষ আপনার আছে, প্রথম বিয়েটা যেহেতু টিকে নেই। নিশ্চয়ই, কারণ হচ্ছে তখন ওই যে বিয়ে ব্যাপারটা বোঝার বা মানে ওরকম করার মতো মানসিক অবস্থা আমার ছিল না। কেন, আপনি কি বাল্য বিবাহ দিয়েছিলেন? বাল্য বিবাহ না, 17 বছর বয়সে বিয়ে হয়েছে। কিন্তু আমি প্রচন্ড পড়ার ব্যাপারে, মানে খালি পড়তাম পড়তাম পড়তাম। আমাদের তখন আমি মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমার আইটেম, আমার হচ্ছে এই পরীক্ষা, আমার প্রফ, আমার পেপার তৈরি করতে হবে, মানে এইটা নিয়ে আমি এত যে সংসারে যে মন দিতে হবে, এই মেন্টাল ম্যাচুরিটিটা আমার ছিল না। উনি ভালো ছিলেন, ওনার পরিবার ভালো ছিল, ওনার ফ্যামিলির সবাই এখনও আমার জন্য দোয়া করে, আমার সাথে যোগাযোগ রাখে, আমার প্রত্যেকটি ভিডিও দেখে। তো কিন্তু সংসারটা টিকিয়ে রাখার মতন ওই যে একটা থাকে না, যে ওই ম্যাচুরিটিটা ছিল না,
যার কারণে সংসারটা টেকেনি। ওকে, তো আপনি কি আসলে দুর্ভাগা? দুর্ভাগা আমি আমার নিজেকে বলতে চাই না, আমার এটা মনে হয় না। কারণ আমি মনে করি যে এত কিছুর পরে, আপনি হয়তো জানেন না যে কারাগারটা একটা কত ভয়ঙ্কর জায়গা। আমি জানি না, পরিমণি জানে। উনি ওখানে অনেকদিন বেশি থাকেননি, 12 দিন ছিলেন, কিন্তু 3টা বছর ওখানে আমি কাটিয়েছি। জেলে থাকিনি, জেল খেটে এসেছি, মালির কাজ করে এসেছি, রুমের পাহারার কাজ করে এসেছি। হ্যাঁ, অনেকেই জেলে যান থাকেন, কিন্তু আমি কিন্তু খেটেছি। তো ওই যে একটা কষ্ট মর্মে উপলব্ধি করেছি, এবং আমার উপর অনেক কিছু গেছে, তারপরে যে আমি ঘুরে দাঁড়িয়েছি, ফাইট করছি, আমি বলবো না আমি দুর্ভাগা। তো জেলখানা থেকে বের হওয়ার সময় আপনার হাতে মেহেন্দি এঁকে দেয় নাই কেউ? না, যেহেতু আমার স্বামী আমার জন্য মরে গেছেন, সেহেতু আমি কখনো এই ঘটনা পরে হাতে মেহেন্দি লাগাইনি। আপনি লাগাননি? কি ধরনের পরিশ্রমগুলো জেলখানায় করতে হয়? যেহেতু আমি সশ্রম কয়েদি ছিলাম, সেহেতু আমাকে প্রথমে হচ্ছে যে আমি পাহারার দায়িত্ব পালন করেছি, রুমের পাহারা। তারপর হচ্ছে যে আমাকে মালির দায়িত্ব, মানে ফুল বাগানের ইনচার্জ দেওয়া হয়েছিল। তো সেখানে আমাকে মাটি কোপাতে হতো, তারপরে সার মিক্সড করতে হতো, সারটা কর্তৃপক্ষে দিতেন। আবার মাঝে মাঝে আবর্জনা পুড়িয়ে, জেলখানার যে আবর্জনাগুলো থাকে ওগুলো পুড়িয়ে ছাই তৈরি করতাম। তো ওখানে গিয়ে জেনেছি যে ছাই দিলে গাছ ভালো হয়, ওটা করেছি। তারপর গোলাপ গাছের কলম তৈরি করা, মানে গোলাপ গাছগুলোকে, তারপর জংলি ডাল কাটা, এগুলো সবই করেছি, নিজ হাতে করেছি। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। কোন রকম হ্যারাসমেন্টের শিকার কি হতে হয় মেয়েদেরকে জেলখানার ভেতরে? তেমন না, মানে হয় কি যে নতুন যারা যায় তারা তো একটা র্যাগিং কিন্তু সব জায়গায় প্রচলিত আছে। র্যাগিং প্রশ্নে যদি বলেন, এই অভিযোগও তো আছে আপনি সেখানে সর্দারনি হয়ে উঠেছিলেন, আপনি র্যাগিং করতেন? না, গডমাদার টাইপের? না, এটা কখনোই কেউ বলতে পারবে না। কারণ হচ্ছে কি, আমি এখানে এমন একটা কথা বলবো যে কথাটা, আমি এখানে 3 বছর ছিলাম, এই 3 বছরে কিন্তু অনেক বন্দী ওখানে ছিলেন, বন্দিনী, যারা বিভিন্ন ধরনের কারণে, ডিজিটাল নিরাপত্তা বলেন অথবা অন্য যে কোনো কারণেই হোক, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে মানুষ কিন্তু ওখানে গিয়েছেন, সকল দলের। তারা সাবিনাকে দেখেছেন, কেউই বলতে পারবে না সাবিনা ওখানে সর্দানি হয়েছিল, কারণ আমার ক্ষমতাই তো ছিল না ওখানে সর্দানি হয়ে ওঠার যে কোয়ালিটি, সেটা আমার মধ্যে ছিল না। সাবরিনা এখন ভাইরাল হতে চায় কেন? সাবরিনা কেন এখন অনেক কথা বলতে চায়? সাবরিনা কেন এখন দ্বিতীয় খণ্ড বই লিখতে চায়? কেন সেই বইয়ের সিনেমা বানাতে চায়, সেখানে সে নায়িকার অভিনয় করতে চায়? কেন আপনার একজন ডাক্তার হয়ে, এবং আপনি একজন হৃদরোগ সার্জন, কেন আপনার এত এই বিষয়ে আগ্রহ? প্রথম কথা হচ্ছে কি, আমি কখনো ভাইরাল হতে চাই না, কারণ ভাইরাল হওয়ার মূল্য আমার মনে হয় সবচেয়ে বেশি আমি দিয়েছি, আমার চেয়ে বেশি কেউ দেয়নি। ভাইরাল হওয়াটা যে কত কষ্টের, এটা আমাকে জিজ্ঞেস করেন, আমি জানি। আমি ভাইরাল হতে চাই না, তবে হ্যাঁ, আমি আমার বন্দিনীকে মানুষের কাছে পৌঁছাতে চাই, কারণ বন্দিনী মানুষকে জানতে হবে, অপরাধ থেকে দূরে থাকতে হবে। কারাগার একটা হাসিটা আমার সাবা মজার জায়গা না।